আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের বাংলা সাহিত্যের একটি বিশেষ গল্প, যেটি লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, সেটি তোমাদের সামনে পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। গল্পটির নাম চোর। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আসলে জ্যোতিরিন্দ্র নন্দীর গল্পে আমরা সাধারণত যা পেয়ে থাকি সেটা হচ্ছে এক রূপের তৃষ্ণা নিয়ে হাজির হয়, তা কখনো বা হৃদয়ে বা মানব মননে, বা কখনো বলতে পারি বিস্ময় সঞ্চারণে, কখনো বা সৌন্দর্য অনুভূতির অপার আনন্দ মন্থনে। তো চোর গল্পের মধ্যেও তেমনই একটা বিষয় লক্ষ্য করা যাবে। চোর গল্পটি লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর বলা যেতে পারে 40 দশকের মাঝামাঝি সময়ের রচনা। গল্পটি এক কিশোরের জবানবন্দিতে লেখা হলেও এই গল্পটিতে বুর্জোয়া সমাজভিত্তিক যে শ্রেণীবিভাজন, তার বিস্ময় স্বরূপটা যেন এখানে উদ্ঘাটিত করেছেন। একই সঙ্গে মানবিক সম্পর্কের ভিতরেও কীভাবে দানা বেঁধেছে সুবিধাবাদের নগ্ন ছায়া, লোভ, তা স্পষ্ট করে চিত্রিত করেছেন গল্পকার। গল্পটিতে তাই লেখকের সূক্ষ্ম সমাজ ভাবনার দর্পণ বলা যেতে পারে। আর যে জটিলতা আমাদের জীবনের সুস্থতা, স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে, তার একটা বিশেষ দিক এখানে ধরা পড়েছে। যারা তোমরা বাংলা অনার্স বা বাংলা পাস নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের আইডিসি পেপারের মধ্যে এই গল্পটা রয়েছে। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, এতটুকু অংশ তোমরা বাদ দিও না। গল্প পাঠে আসছি। আমি যেদিন পেঁপে চারাটা পুঁতলাম, ঠিক সেদিন আমাদের বাড়িতে এলো। তখন শ্রাবণ মাসের বিকেল। স্কুলে যাওয়ার সময় রাস্তার নর্দমার পাশে সবুজ কচি, আমার আঙুলের সমান কি তার চেয়ে একটু ছোট্ট লিকলিকে একটা পেঁপে চারা চোখে পড়েছিল। কচু আর কাঁটা নোটের জঙ্গলের মাঝখানে চারাটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আমার তখনই লোভ হচ্ছিল ওটা তুলে নিই, কিন্তু ক্লাসে গাছটা রাখিবার সুবিধা হবে না। ও 5টা ছেলে হয়তো ওটা হাতে নিয়ে দেখতে চাইবে। দেখতে দেখতে হাতের চাপে নরম চারাটাকে চটকে ফেলবে। তাছাড়া জামার পকেটে লুকিয়ে রাখলেও বেলা 4টে পর্যন্ত জল মাটি ছাড়া গাছটুকু শুকিয়ে আধমরা হয়ে যাবে। চিন্তা করে তখন সোজা স্কুলে চলে গেছি। স্কুল ছুটি হওয়া মাত্র অন্য কোনো দিকে না তাকিয়ে, কারোর সঙ্গে একটা কথা না বলে আবার সোজা সেই নর্দমার পাশে কচু আর কাঁটা নোটের জঙ্গলের কাছে এসেছি। তারপর হাত বাড়িয়ে টুক করে পেঁপে গাছটা তুলে নিয়েছি। চারাটা হবে, গাছ নয় চারা। বর্ষাকাল, জল ভিজে ভিজে মাটি এমনিই নরম হয়েছিল, তাই আমার খুব ভালো লাগলো। অত তাড়াহুড়ো করে গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলার পরেও দেখলাম 10 নম্বর সূচের মতো সরু লম্বা আর দুধের মতো সাদা রঙের মূলটা, হ্যাঁ, আর মূলের চারপাশের চুলের মতো সরু ছুচালো শিকড়গুলোর একটাও ছিঁড়ে বা ভেঙে যায়নি। যেন মূল ও শিকড় সমেত চারাটা আমার হাতে উঠে আসতে তৈরি হয়েছিল। তবে হ্যাঁ, তখন বিকেল। আমাদের রান্নাঘরের পিছনে ছাই আর জঞ্জাল নিয়ে 4 হাত 5 হাত কি বলবো, একটা এক টুকরো জমি দিনের পর দিন বছরের পর বছর এমনিই পড়ে আছে। দিন রাত ছায়ায় ঢাকা থাকে বলে সেখানে কোনো গাছ তেমন হয় না। আর এত বড় একটা যজ্ঞ ডমরুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকার করে রেখেছে। সেখানে আর অন্য কোনো কিছু চারা বা গাছ মাথা তুলতে সাহস হয় না। শীতের গোড়ার দিকে মা ফি বছর মানে প্রতি বছর ধনে শাক লাগাতে গেছে বটে, কিন্তু তা হয়নি কোনোদিনই। বাবা এই সেদিনও ডাঁটার বীজ
ছড়িয়ে দিয়েছিল। তো বীজ ফুঁড়ে অগুন্তি কুঁড়ি বেরিয়েছিল। কুঁড়িগুলো যখন দুপাতার ছোট্ট ছোট্ট গাছ হয়ে বড় হচ্ছিল, তখন আস্তে আস্তে সব ফ্যাকাশে রং ধরে শুকিয়ে খড়কের মতো হয়ে 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 মরে গেছে। আর দুটো একটা ডুমুরের ডাল কেটে বাদ দিয়েও বাবা সুবিধে করতে পারেনি। তবে মুশকিল হলো এই যে সবটা গাছ কাটা যায়নি। কাটতে গেলে আমাদের পিছনের একেবারে বেআব্রু হয়ে পড়বে, আর এই ভয়ে বাবা ডুমুর গাছটা রেখেই দিয়েছিল। তা হোক, আমার পেঁপে গাছ বাড়বে না? জানি না কি হয়। তো ছায়ায় থেকে থেকে ফ্যাকাশে রং ধরে একদিন খড়কের মতো শুকিয়ে কাঠ হয়ে যাবে আশঙ্কা থাকা সত্ত্বেও আমি যত্ন করে চারাটা পুঁতলাম। পুঁতে বেশ করে খানিকটা বাড়তি মাটি উঁচু করে গুঁড়ির মতো তুলেও দিলাম। চৌবাচ্চার ঠান্ডা জল মগে করে নিয়ে গিয়ে তো সেই চারাটাকে প্রায় স্নানই করিয়ে দিলাম। দিয়ে আমি যখন মগ হাতে করে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছি, তখন আমার পিছনে ও এসে দাঁড়ায়। শুকনো পাতার মচমচ শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখি ও সুকুমারদের বাড়ির সেই সেই যে ছোকরা চাকর। নামটা অবশ্য তখনই মনে পড়ে গেল। নাম হচ্ছে মদন। মিটমিট করে হাসছে, বগলে একটা ছোট্ট পুঁটলি, আর পরনে ময়লা ছেঁড়া প্যান্ট। গায়ের গেঞ্জিটা আরো বেশি ছেঁড়া। তো পিঠের দিকটা কেমন কেমন আছে তা চোখে পড়ছে না। তো দেখলাম বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার আর কিছু তেমন নেই। হাসছিস কেন? আমি গম্ভীর হয়ে বললাম। না, গাছ দেখছি। আরে, আমাকে গম্ভীর দেখে মদন আরো গম্ভীর হয়ে গেল। বটের চারা? তোর মাথা। রাগ করে বললাম, বাড়ির ভিতরে কেউ বট গাছ লাগায় নাকি? আহাম্মক কোথাকার। পেঁপে চারা, বটের পাতা এমন হয়? কথা না বলে মদন চোখ তুলে মাথার উপর যজ্ঞ ডম্বুরে ছড়ানো ডাল পাতার দিকে চেয়ে রইল। আর আমি তখন লক্ষ্য করলাম মদনটা খুব শুকিয়ে গেছে। হাত পা কাঠির মতো হয়েছে দেখতে, আর কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে। ওর মাথায় কেমন চমৎকার টেরি দেখছি। তার কিছু ছিল না, তবে যেন অর্ধেক চুল উঠে গেছে, ছোট হয়ে গেছে মাথাটা। এই ছোট্ট, কি বলবো, এইটুকুন ছোট ছোট চুল, তাও কতকাল যেন তেল জলের মুখ দেখেনি। একটা ঢোক গিললাম। আরে, কোথায় ছিলি এতকাল? সুকুমারদের বাড়িতে তো তোকে দেখিনি। না, সে তখন জবাব দিচ্ছে, ব্যায়ামও হয়েছিল, দেশে গিয়েছিলাম। আর মদন আমাদের উঠানের দিকে ঘাড় ফেরালো, বলল, মা ঠাকরুন আছেন ঘরে? তো আমার চোখে চোখ রেখে যখন ও প্রশ্ন করলো, তখন হঠাৎ আমার মাথায় কথাটা এলো, সুকুমারদের বাড়িতে আর তুই চাকরি করিস নে? মুখ বেজার করে মদন ঘাড় নাড়ল। মা কোথায়? আবার জিজ্ঞাসা করলো। চুপ করে ওর রোগা হাত পা ও ছেঁড়া জামাটা আর একবার দেখতে দেখতে পরে বললাম, মার শরীর খারাপ, সবে আঁতুড় থেকে বেরিয়েছে, শুয়ে আছে। ও তখন জিজ্ঞাসা করলো, ভাই হয়েছে বুঝি? মুখ বেজার করে আমি মাথা নাড়লাম। বোন। রংটা যদিও আমার চেয়ে ফর্সা হয়েছে, তো মদন চুপ করে থেকে আমার পেঁপে চারাটা দেখে। একটা কথা মনে হলো, কিন্তু চেপে গেলাম। কেন? মাকে, আমার মাকে তোর কি দরকার? মদনের চোখ মদনের চোখের দিকে তাকাই। মদন অল্প একটু হাসলো, বলল, দরকার আছে। তখন আমি বললাম, আয় আমার সঙ্গে। কলতলায় গিয়ে হাত ও পায়ের কাদা ধুয়ে ফেলি, আর মুখটা ধুয়ে ফেললাম। হাতের পুঁটলি চৌবাচ্চার সিমেন্টের ওপর নামিয়ে রেখে মদন হাত ধোয়, পা ধোয়, তারপর ঢক আঁচলা করে ঢকঢক করে অনেকটা ঠান্ডা জল খেয়ে নেয়। রোগা পেটটা ফুলে ওঠে। মাথায়
আমরা দুজনে সমান, সমান। আমার বয়স বেশি কি মদনের বয়স চিন্তা করছিলাম। হয়তো দুজনে একই বয়সেরই ছিলাম। তো "আয় এদিকে আয়।" ঘরের পৈঠায় উঠে মাকে ডাকলাম। আ মদন আমার পিছনে দাঁড়ায়। বাচ্চা বোনটাকে নিয়ে মা সম্ভবত শুয়েছিল। আমার ডাক শুনে উঠে বসলো। রোগা ফ্যাকাশে মুখখানা দরজার কাছে দাঁড়িয়ে দরজার কাছে বাড়িয়ে দিয়ে বলল, "কেন কি হয়েছে?" "না, মদন? সুকুমারদের বাড়ির মদন এসেছে তোমার সঙ্গে দেখা করতে।" হ্যাঁ, মা হঠাৎ চুপ করে রইল আর মদনকে ভালো করে দেখল। বলল, কি হয়েছে তোর?" একটু পর মা প্রশ্ন করল। "না, ব্যামো, কালাজ্বর।" মদন এক পা এগিয়ে চৌকাঠ ঘেঁষে দাঁড়ায়। "না, এখন আর জ্বর হয়?" মাথা মদন মাথা নাড়ল। আবার কি ভাবল, তারপর "না, ও বাড়ি গিয়েছিলিস?" মদন এবার কথা না কয়ে ঘাড় কাত করল। মানে সুকুমারদের বাড়ির কথা বলা হচ্ছে। না, আমি তখন চুপ। "আর গিন্নিমার সঙ্গে দেখা হয়েছে?" না, মদন তখন বলে, "হয়েছে।" মদন মার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায়। "আমাকে আর রাখবে না," গিন্নিমা বলল। "অন্য কোনো লোক সেখানে রাখা হয়েছে।" "সে কি রে?" অবাক হবার সুরে মা বলল, "তুই ওদের পুরনো লোক, এতকাল কাজ করলি।" একটু থেমে মা পরে আস্তে, আস্তে যেন অনেকটা নিজের মনে ভাবল, "তা অসুখ-বিসুখ তো মানুষের হবেই। অসুখ করল, দেশে গেল, আর এর মধ্যে অন্য লোক রাখা হয়ে গেল? না হয় রাখল।" কিন্তু আবার কি ভেবে মা মদনের মুখ দেখে, মানে মদনের পরিস্থিতি, মদন কি ভাবছে। "আর আর কারো বাড়ি গিয়েছিলি? কেউ কথা দিলে?" মদন মাথা নাড়ল। না। তো আর তৎক্ষণাৎ আমি বলে বসলাম, "সুকুমারদের বাড়িতে না, না করে দিতে ও সোজা এখানে চলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি চুপ করো, তুমি থামো।" মা আমাকে অ্যাম ধমক দিতে আমি চুপ করে গেলাম। চুপ করে মদনের দিকে তাকিয়ে দেখলাম যে ও কাঁদতে আরম্ভ করেছে। তবে সে কান্নার শব্দ নেই। চোখে জল আসছে আর হাতের পিঠ দিয়ে ক্রমাগত তা মুছতে চেষ্টা করছে। "তা কর্তা আসুক," মা বলল। "একবার ওকে জিজ্ঞেস করে দেখি।" বাচ্চা বোনটা কেঁদে উঠতে মা ঘুরে বসল। চোখ মোছা শেষ করে মদন আমার দিকে তাকায় আর আমিও ওর মুখ দেখি। একটা সূক্ষ্ম হাসির রেখা ওর ঠোঁটের ধারে উকি দেয়। সম্ভবত আমার ঠোঁটের কিনারে এমন একটা রেখা জেগেছিল। বস্তুত আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না। অত বড় বাড়ির চাকর আমাদের বাড়িতে চাকরি করবে? আর তেতলা বাড়ি, মোটর গাড়ি, রেডিও, আর ৩ টে চাকর-চাকরানি, হইচই, খাওয়া-দাওয়া, আর আমাদের এই ছোট্ট উঠোন, টালির ঘর, কেরোসিনের আলো, টিমটিমে ঠান্ডা সংসার। তো সন্ধ্যার দিকে বাজারের থলে হাতে ঝুলিয়ে বাবা বাড়ি ফিরল। আমি আমার ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছি। তো মদন বাইরে পৈঠার অন্ধকারে চুপ হয়ে বসে আছে। ২ টো পয়সা দিয়েছিল মা ওকে। সেই সকালের ট্রেনে ২ টো পান্তা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপেছিল। সারাদিন খাওয়া হয়নি। তার উপরে সবে ব্যারাম থেকে উঠেছে। পয়সা দিয়ে মুড়ি কিনে খেয়ে মদন অন্ধকারে বসে ঝিমোচ্ছিল। মাঝে, মাঝে চড়-চাপড় দিয়ে গা থেকে মশা তাড়াচ্ছিল। আর আমি কান পেতে ছিলাম বাবা কি বলে শুনতে। হাত-মুখ ধুয়ে বাবা বিশ্রাম করতে বসে। আর মা ওঠে, চা তৈরি করে দেয়। বস্তুত উম এই খারাপ শরীর নিয়েই মাকে রান্নাঘরের আর ৫ টা কাজ করতে হচ্ছিল। চা খেতে, খেতে বাবা সব শুনল, শুনে হাসল। "কেন? ৩ টে লোক হয়েছে, ড্রাইভার আছে, কাজে বাগানে কাজ করতে বাইরের একটা লোক রাখা হয়েছে। না হয় আরেকটা, কত বয়স? ওই তো আমাদের মিন্টুর চেয়ে বড় হবে না। কি নাম যেন ছেলেটার? মদন। পুরনো লোক ওদের, তো এভাবে ওকে মুখের ওপর না করে দিল।" একটু থেমে বাবা বলল, "বড়লোক কি আর গরিবের দুঃখ বোঝে?"
এছাড়া বেচারা যায় কোথায়? মা যেন ও ঘর থেকে আরও কি বলল। তো বাবা চিন্তা করছে, বুঝতে পারলাম না বাবা চিন্তা করে দেখছিল ওর সবটা বিষয়। আমি আস্তে, আস্তে উঠে বেরিয়ে চৌকাঠের দিকে গিয়ে দাঁড়াই। মদন বাবার পায়ের কাছে চুপ করে বসে আছে। বলতে কি মদনের জন্য আমার বুকের ভেতরটা কেমন যেন ভয়, ভয় করছিল। যদি বাবা না বলে বসে, যদি বাবা বলে যে, "কত মাইনে দিত ওরা বললি?" ৳১০। তখন মদন বলল, ৳১০ আর দুবেলা ভাত, দুবেলা জলখাবার। বাবার মুখের দিকে তাকিয়ে মদন ঘাড় কাত করল। বাবা আবার চিন্তা করছে, মা ছোট বোনটাকে দুধ খাওয়ায়। আর মার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বাবা প্রশ্ন করে, "তুমি কি ওষুধটা খেয়েছিলে?" মা মাথা নাড়ে। "ওষুধটা ভালো। এইটুকুন শিশি, ৳৬ দাম। তা ভালো জিনিস, খাও। নিয়মিত খেতে থাকলে শরীরে বল পাবে।" বলে বাবা আবার মদনকে দেখে। আর তারপর, "না আমি গরিব, কেরানি মানুষ," ওর বাবা বলছে। "অত মাইনে দিতে পারবো না। আর অথচ একটা লোকও চাই।" হ্যাঁ, মিন্টুর মার শরীর একেবারে ভেঙে গেছে। তা বাপু, মা মদনের মুখ লক্ষ্য করছে। আমিও তাকিয়ে আছি ওর দিকে। মদন ঘাড় হেঁট করে নখ খুঁটছে। বাবা বলল, "দুবেলা ভাত খাবে। আর সকালে বিকালে ওই একটু চা রুটি, আমাদের যা হয়।" আর আর হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে রেখে বাবা গামছা দিয়ে কপালে ঘাম মুছল। অর্থাৎ বাবা ইতস্তত করছিল, কি বলবে। তো একটা বাড়তি লোকের খোরাক জুগিয়ে অতিরিক্ত ৳২ আহ ৳১ ঘর থেকে বার করে দিতেও বাবার কষ্ট হবে আমার জানতে বাকি ছিল না। অনেক কষ্টে বাবা মার জন্য একটা ওষুধ কিনেছে। আমার স্কুলের ২ মাসের মাইনে জমে গেছে। বাবা এসব চিন্তা করছিল, আর মুখ দেখেই আমি বুঝলাম। মা মদনের দিকে তাকালো। ৳১০ মাইনে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বাপু। আর ৳৩ বেশি পাবে না। অবাক হয়ে দেখলাম মদন তৎক্ষণাৎ ঘাড় কাত করছে। বাবা খুশি হলো। আর তাছাড়া কাজকর্ম আমার সংসারে তেমন কি অতিথি অভ্যাগত নেই, বাইরের লোক নেই। ৩ জন তো আমরা মানুষ। মদন আবার ঘাড় কাত করছে। হ্যারিকেনের আলোয় চোখে পড়ল ওর মুখে হাসি ফুটছে। মানে ও তাতেই রাজি আছে, ৳৩ তেই। হুম, মদন আমাদের বাড়িতে থেকে গেল। আর সত্যিই আমার এত ভালো লাগছিল। তো বড়, বড় ৪ টে ডুমুরের ফেললাম। ডাল কেটে ফেলল মদন। আকাশটা ফর্সা হয়ে গেল। আর আমার পেঁপে গাছ চারাটা ফটফটে রোদের মুখ দেখে যেন হাসতে লাগলো। তো এই বেলা গাছটার জোর বার হবে, মদন বলল। ওই ডুমুরের ডাল দিয়ে আমি বেড়া তৈরি করে দেব। ছাগল গরু এসে মুখ লাগাতে পারবে না। তো আরও ২-৪ রকমের গাছ এনে পুঁতবো। আমি বললাম, জমিতে এখন রোদ লাগছে, এখন গাছ বাড়বে, তার জন্য চিন্তা কি? তো আমি যখন এসে গেছি আর চিন্তা নেই, আমি হরেক রকমের চারা এনে লাগিয়ে দেবো। খুশি হয়ে মদনকে চুমো খাবার মতো আমার মনের অবস্থা। যাই হোক, সকালে মাকে বাটনা বেটে দিয়ে, জল তুলে দিয়ে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে একটু অবসর হতে ও ছুটে এসেছিল রান্নাঘরের পিছনে। পেঁপে চারাটা ছায়ায় ঢেকে দেখে তখনই ও কাটারি আর ডুমুর নিয়ে ডুমুর গাছে উঠেছে। রোগা শরীর, তা পা দুটো ঠকঠক করে কাঁপছিলও বটে। ও ভয় পেয়ে আমি নিচে দাঁড়িয়ে বলছিল, "সাবধান, দেখবি পড়ে টরে না যাস।" তো গাছের ডালে কাটারির কোপ বসাতে বসাতে মদন বলছিল, "আমরা চাষির ছেলে, হট করে কি আর গাছ থেকে পড়ে যাই?" তো আমি আর কিছু বলিনি। তো এত বড় ৪ টে ডাল কাটা হয়েছে দেখে বাবার চোখ কপালে উঠল। "এটা করলি কি মদন? বাড়ির আব্রু নষ্ট করে ফেললি।" মা পিছনে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসে। বাবা তখন ডুমুর গাছের অবস্থা দেখে খুব একটা হায় আফসোস করতে আরম্ভ করলো। আর তখন মা মুখ থেকে আঁচল সরালো। তো আরে,
আমি তো বুড়ো হতে চললাম, তোমার ছেলের বউ আসতে এখনো ঢের দেরি, আর অত আবরু রাখার কি দরকার? তাছাড়া যেন একটু অবাক হয়ে বাবা মার মুখ দেখছিল। মা বলল, আর তাছাড়া আমাদের বাড়ির পিছনটা তো ফাঁকা, পোড়ো মাঠ, আমাদের মুখ দেখা যায় না, আবরুর দরকারও পড়ে না। তো অর্থাৎ মা যে মদনের কাজটা সমর্থন করলো, আমি বুঝে গেলাম। কেন করবে না? আমি বাগান করতে চাইছি, আর মদন এ বাড়ির কাজে লাগতে না লাগতে আমাকে সাহায্য করছে। মা কি সেটা ভালো চোখে দেখে না পারে? আর তাছাড়া এমনই এমনিই মদন মার খুব বাধ্য হয়ে পড়ল। মা শুধু চোখের ইঙ্গিত করতে মদন এটা এনে দেয়, ওটা বাড়িয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। কয়লার গুঁড়ো জমেছিল, মাটি এনে মদন নিজে থেকে এত এত গুল তৈরি করে ফেলল। মাকে বলতে হলো না। রোদে শুকিয়ে ওই সব গুল নিজেই ঘরে তুলে রান্নাঘরে কোনায় এনে জড়ো করে রাখলো। মা বলল, গরিবের ছেলে, গরিবের সংসারই তো তোকে মানিয়েছে বাবা। আর ও বাড়ি আমি আর করতেও যাব না, মদন বলে। মদন একটা খারাপ কথা বলতে যাচ্ছিল, মা ধমক দিতেও চুপ করলো। তারপর কি ভেবে হাসলো। মা হাসলো। কেন, ওরা কি তোকে খেতে টেতে দিত না? তখন ও জবাব দেয়, ছাই দিত। যেন কথাটা বলতে মদনের মুখ চুলবুল করছিল। সরু চালের ভাত, গাওয়া ঘি, মাছ, ঘন দুধ, এই এত বড় মাছের টুকরো সব ওরা খেয়েছে। কর্তা খেয়েছে, গিন্নি খেয়েছে, খোকা খেয়েছে, আর আমাদের চিচাকোর জন্য মোটা চালের ভাত আর ডাল আর পুঁই চচ্চড়ি। মাসের মধ্যে একদিন আধদিন কুচো চিংড়ি পেতাম চচ্চড়িতে, আর ডালের কি চেহারা, যেন গঙ্গা জল। তো এমনভাবে হাত নেড়ে ঠোঁট ঠেকিয়ে মদন সুকুমারদের বাড়ির খাওয়ার বর্ণনা করছিল, আর আমি ও মা একসঙ্গে জোরে কি বলবো হেসে ফেললাম। বাবা এসে পিছনে দাঁড়িয়েছে, কেউ দেখতে পায়নি। বাবা ধমক লাগায়, আরে হয়েছে হয়েছে, একজনের খেয়ে অন্যেরটা নিন্দে করতে নেই, বলে যার নুন খাবো তার গুণ গাবো, নিন্দে করা পাপ। আমাদের হাসি নিভে গেল। মদন চুপ করে রইল, আর আমি সেখান থেকে সরে গিয়ে আমার পেঁপে গাছের তদারক করতে লেগে লেগে গেলাম। রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আমি বাবার গলা শুনছিলাম। তাও অত গুল দেওয়ার কি দরকার ছিল? একটা কচি বাচ্চা পেটের দায়ে নয় এখানে চাকরি করছে, তাই বলে তুমি অত কাজ ওকে দিয়ে করাচ্ছ, সারছো? বুঝলাম মাকে বলা হচ্ছে। মা বলছিল, আমি কিচ্ছু করিনি, বরং আমি না করেছি। নিজে থেকে ও মাটি এনে বসে এসব দিয়েছে। তারপর বাবা গুম গুম করে কি একটা বলছিল, আমি শুনতে পাইনি। না, একটা বাচ্চা ছেলে রাত দিন খাটুক, বাবা যেমন পছন্দ করে না, মাও তেমন চায় না। তো আমি নিজের চোখে দেখতাম, ঘি, ঘন দুধ, বড় মাছ আমরা কেউ খেতে পেতাম না। মাসের 28 দিন ডাল তরকারি শাক চচ্চড়ি হতো, কিন্তু তা হলেও মা কোনোদিন পটলটা বেগুনটা ভাজতো যা, কি বড়া টড়া করতো। আমাকে, বাবাকে তো বটেই, মদনকেও দুটো একটা না দিয়ে মা শান্তি পেত না, ভাত খেতে পারতো না। চোখের ওপর তো দেখলাম মদন মদন আমাদের বাড়িতে কাজে লাগতে না লাগতে মা আমার ছেঁড়া হাফ প্যান্ট সুন্দর করে সেলাই, বা ভালো বা ছেঁড়া বলতে আমার অতিরিক্ত প্যান্ট ওই একটাই ছিল, ওকে পরতে দিয়েছে। বাবা সামনের মাসে মাইনে পেলে মদনকে একটা গেঞ্জিও কিনে দেবে, মা এখন থেকেই বলে রাখছে। আর যদি মা অল্প কদিনের মধ্যে ওকে এতটা আদর যত্ন করতে আরম্ভ না করতো, তো মদনই কি মার এমন বাধ্য হয়ে পড়তো? মার মুখে শোনা, আমি স্কুলে চলে গেলে মদন সারাটা দুপুর মার কাছে বসে থাকে। কাগজ জেলে আমার ছোট বোনের দুধ বার্লি গরম করে দেয়। হঠাৎ বৃষ্টি এসে গেলে ছুটে গিয়ে উঠানের দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রাখে। আর মাও বলে, মিন্টু আমার ছেলে, আর তুইও আমার ছেলে।
আমি কদিন মাকে বলতে শুনেছি যে শু- শুনে ফ্যাকাশে ড্যাবডেবে চোখে মদন আমার মুখের দিকে তাকিয়ে হাসতো। তো 5 দিনের মাথায় পেঁপে চারাটার আরও দুটো পাতা কুঁড়ি দেখা গেল। তো সব মিলিয়ে 6টা ডাঁটা, আর পুতুলের ছাতার মতো ছোট ছোট পাতা হয়েছে। এখন আর চারা না, রীতিমতো একটা গাছ বলা যেতে পারে। ভাবতাম আমি, আর অবাক খুশি চোখে বাদলা হাওয়ায় ছোট ছাতার মতো পাতাগুলোর কাঁপন দেখতাম। মদন ডুমুরের ডাল কেটে সুন্দর একটা বেড়া তৈরি করে দিয়েছে। আমি আরও কিছু চারা এনে পুঁতবো। মদন বলতো, আতা, করম চা, বাতাবি লেবু, পেয়ারা চারা তো কোথা থেকে আনবি? আমি বলতাম, পারবি জোগাড় করতে? না, বউবাজারে এসব চারা পাওয়া যায় রথের মেলায়। এখন তো রথ শেষ হয়ে গেছে। চোর গল্পের প্রথম পর্ব এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই আসছি।